শফিক রহমানকে নিয়ে যে রিপোর্ট করেছেন, গভর্নরকে নিয়ে রিপোর্ট করে আপনি আশা করছিলেন এটা তারা চ্যালেঞ্জ করবে, আপনি আশা করছিলেন যে তারা হয়তো মানে বলবে যে না এটি মিথ্যা কথা, বানোয়াট কথা। সো এরকম কি কোনো কিছু আপনি পেয়েছেন? না সেটাই মানে তারা তো এটাকে চ্যালেঞ্জ করার মতো ওই গাটস তাদের নাই। কারণ তারা জানে তারা ক্রিমিনাল এবং তারা জানে যে ওই রিপোর্টে আমি যা দেখিয়েছি তা ১০০ তে ১০০ সত্য। এজন্যই তো তারা হুম, ওগুলোকে চ্যালেঞ্জ করতে পারছে না। কিন্তু আমার দুঃখের জায়গাটা হচ্ছে যে এই সরকারের যারা ঘুমিয়ে থাকা সরকার, তারা তো কিছু জানে না। তো তাদেরকে জানিয়ে দেওয়ার জন্যই কিন্তু আমি এই প্রতিবেদনটা করলাম। যে এই দুর্নীতিবাজ গভর্নর আহসান এইচ মনসুর এবং তার যে হাজার কোটি টাকার একটা দালাল চক্র, বাংলাদেশ ব্যাংকটাকে যে তারা লুটে-পুটে খাচ্ছে এবং এই গভর্নর যে একটা অযোগ্য অপদার্থ, আমি তথ্য প্রমাণ দিয়ে কিন্তু আমার এই প্রতিবেদনে দেখিয়ে হুম, দিলাম। তো এখন আপনি অ্যা সংক্ষেপে আমি যদি বলি যে এই রিপোর্টে আমি কি দেখালাম? আমি দেখালাম যে আহসান এইচ মনসুর একটা অদক্ষ অপদার্থ লোক। কিভাবে? যেমন ধরুন তিনি যখন ২০২৪ সালে তিনি যখন গভর্নর ছিলেন না আওয়ামী লীগের শাসনামলের সময়, তিনি জোর দিয়ে আওয়ামী লীগের সরকারের সমালোচনা করতেন একটি বিষয়ে। যে আওয়ামী লীগ সরকার তারা ঘন টাকা ছাপাচ্ছে। এই টাকা ছাপানোর কারণে আমাদের অর্থনীতিতে এটা একটা বিরূপ প্রভাব ফেলছে। অতএব টাকা ছাপিয়ে অর্থনীতির যে একটা মানে সমস্যা ইনফ্লেশন এটা আপনি কাটাতে পারবেন না। এটা ছিল তার একটা বড় যুক্তি। এবং তখন আমরা যারা টক শোতে বা বিভিন্ন জায়গায় আহসান এইচ মনসুরকে আমি বা আপনি দেখতাম, মনে করতাম আহা! এই লোকটা কত দেশপ্রেমিক। এসালামের বিরুদ্ধে কথা বলছে। তারপর সে বলতেছে টাকা ছাপিয়ে সমস্যার সমাধান করা যাবে না। তো তখন আমার মতো লোক বা আপনার মতো লোক আমরা ভাবতাম যে আচ্ছা এই মানুষটাকে যদি কখনো গভর্নর বানানো হয়, আমাদের অর্থনীতির অবস্থা সে রাতারাতি একদম চেঞ্জ করে দিবে। তারপরে তো তাকে গভর্নর বানানো হলো। সে কি করল? সে ৩ মাসের মধ্যে এসেই কিন্তু সে ২২,৫০০ কোটি টাকা সে টাকা ছাপালো। তো তার মানে কি? যে তুমি অপদার্থ, অযোগ্য। তুমি যখন গভর্নর ছিলা না, তুমি তখন বারে বলতা যে এই টাকা ছাপিয়ে সমস্যার সমাধান হবে না। আর তুমি দায়িত্ব নেয়ার পরেই বুঝতে পারলা যে না, টাকা না ছাপিয়ে আমার উপায় নেই। তুমি হুম, ৩.৫ মাসের মধ্যেই তুমি ২২,৫০০ কোটি টাকা ছাপালা। তার মানে কি? তোমার অ্যাসেসমেন্ট টা পুরাটাই ছিল একটা ভুল। তোমার ধারণা পুরোটাই ভুল। তুমি একটা অদক্ষ, অপদার্থ, অযোগ্য। ওই একটা স্টেপের মাধ্যমেই কিন্তু প্রমাণ হয়ে যায়। এরপর আপনি দেখুন সে কি করল? এরপরে কিন্তু আমি দেখালাম যে সে তার গভর্নর পদটাকে কাজে লাগিয়ে সে ২ হুম, জন ডেপুটি গভর্নর যারা আছে এর মধ্যে একজন মহিলা নুরুন নাহার। সে আওয়ামী লীগের আমল থেকে ডেপুটি গভর্নরের দায়িত্ব পালন করছে। তাকে তো ১ম দিনই ওখান থেকে বের করে দেওয়া উচিত ছিল। তো সে কিন্তু তা করে নাই। সে এ এ এ একে ডেপুটি গভর্নর পদে সে বহাল রাখলো তাকে। তারপরে এই হাবিব নামে যেই ডেপুটি গভর্নর আরেকজন রয়েছেন, এও আওয়ামী লীগের দোসর, বসুন্ধরা গ্রুপের চামচা। হুম, একেও এই পদে বহাল রাখা হলো। তো এখন আপনি দেখুন এই ২ জন ডেপুটি গভর্নর যারা বসুন্ধরার কাছে বিক্রি হয়ে গেছে, তারা বসুন্ধরার সাথে একটা নেগোসিয়েশন করল যে আপনাদের যে যেটা মানে লিমিট ক্রস করা আপনাদের যে ঋণ, এটাকে পুনঃতফসিল করতে দেওয়া হবে। যেখানে এটা পুনঃতফসিল করাটা সম্পূর্ণ অবৈধ কাজ। কারণ তারা লিমিট ক্রস করে ফেলেছে। আপনি এখন তাদেরকে পুনঃতফসিল দিতে পারেন না। ওগুলো আওয়ামী লীগের আমল থেকে তারা লুটপাট করে আসছিল। কিন্তু তাকে কিন্তু এই পুনঃতফসিল করার সুযোগটা দেয়া হলো এই গভর্নরের গ্রিন সিগন্যাল এর পরে। তো এখন আপনি ভূমিদস্যু বসুন্ধরার মতো একটা আর্থিক খাতের অন্যতম দুর্বৃত্তকে যখন এই ঋণটা অন্যায়ভাবে পুনঃতফসিল করতে দেন এই ২ গভর্নরের সহযোগিতায়, তাহলে আপনি বুঝতেই পারছেন যে টেবিলের নিচ দিয়ে তাহলে কত টাকা এখানে ঘুষ লেনদেন হয়েছে। কারণ ঘুষ ছাড়া তো এরা এই কাজগুলো করেনি। তো হুম, আমি এই বিষয়টাও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম যে এটাকে তো গভর্নর তার একটা অন্যায়ভাবে তার ক্ষমতার অপপ্রয়োগ করেছে এই ২ গভর্নরকে সাথে নিয়ে। শুধু হুম, তাই নয় আপনি দেখুন, আমরা বলছি যে জুলাই আগস্ট বিপ্লবের পরে একটা সরকার এসেছে। তো বিপ্লবের পরে যে সরকারটা আসবে, তারা তাহলে এখানকার অন্যতম একটা যে সংগঠন যেটা দিয়ে আমি করাপ্ট ব্যক্তিদেরকে ধরবো, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এই ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটটা দিয়েই তো আপনি যারা কালো টাকা বানিয়েছে রাইট, তাদেরকে আপনি ধরবেন। তো হুম, এই বিএফআইইউ তে হাসিনার আমলে যেই লোকটা ২য় প্রধান ছিল, আপনি তাকে কি করলেন? তাকে বিএফআইইউ এর প্রধান বানিয়ে দিলেন। আর যিনি হাসিনার আমলে প্রধান ছিল, লুটপাট করত যে ব্যক্তি মাসুদ বিশ্বাস, আপনি তাকে গ্রেপ্তার করলেন। আমাদের জনগণকে কিভাবে ওই যে বলে না চৌধু জনতা বানানো হয়, এর চেয়ে বড় উদাহরণ আর কিছু হতে পারে না। যে আপনি মাসুদ বিশ্বাসকে যখন গ্রেপ্তার করলেন, মানে হাসিনার আমলে বিএফআইইউ টাকে যিনি লুটপাট করে খেয়েছেন, আমরা মনে করেছি এই সরকার কত ভালো একটা কাজ করলো। হাসিনার দোসর বিএফআইইউর যিনি কর্তা ব্যক্তি তাকে গ্রেপ্তার করেছেন। কিন্তু তাকে গ্রেপ্তারটা করাই হয়েছে তার ডেপুটি যিনি ছিল তাকে বিএফআইইউর প্রধান করার জন্য। এখন তার ডেপুটি যে সেও তো হাসিনার দোসর ছিল। সেও হুম, তো ওই মাসুদ বিশ্বাসের দোসর ছিল। এখন আপনি তাকে এই শাহিনুলকে আপনি বানিয়ে দিলেন বিএফআইইউর প্রধান। যে হাসিনার আমলে নিয়োগকৃত বিএফআইইউর যিনি ২য় ম্যান ছিলেন, তাকে আপনি এখন 1st ম্যান বানিয়ে দিলেন। তো এই যদি হয় মানে আপনার পরিবর্তন, তো এটা কিসের পরিবর্তন? এটা তো ধোঁকাবাজি পরিবর্তনের নামে। যে আপনি ধন্যবাদ। বিএফআইইউ তে আওয়ামী লীগের লোককে আপনি বসিয়ে দিলেন প্রধান হিসেবে এই গভর্নরের গ্রিন সিগন্যাল এ।
এবং এই গভর্নর এখনো চতুর্দিকে আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসন করার কাজে সে লিপ্ত আছে। এবং তার যত রাগ, যত ক্ষোভ ওই এস আলমের বিরুদ্ধে। একটা ব্যক্তিগত আক্রোশ এস আলম গ্রুপের বিরুদ্ধে তার। এখন হ্যাঁ, এস আলম বিগত সরকারের অন্যতম টাকা পাচারকারী একটা প্রতিষ্ঠান ছিল। এটা নিয়ে কোনো ডাউট নেই। আপনি এস আলমের বিরুদ্ধে সমালোচনা করবেন, এস আলমের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন, সব ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে এস আলম কি একাই খারাপ? হাসিনার সহযোগী হিসেবে এস আলমের পাশাপাশি তো ওরিয়ন গ্রুপ ছিল, বসুন্ধরা গ্রুপ ছিল, আরো অনেক মাফিয়া গ্রুপ ছিল। এদেরকে নিয়ে দেখবেন এই গভর্নর কিন্তু কোনো কথা বলে না। তার যত রাগ, যত ক্ষোভ সব হচ্ছে ওই এস আলমের বিরুদ্ধে। যেন দেশের সমস্ত দুর্নীতি হাসিনার একমাত্র অলিগার্ক ছিল এস আলম গ্রুপ, আর কেউ না। তো এই যে তার যে একটা বায়াস এস আলমের প্রতি, এটাও প্রমাণ করে দিচ্ছে যে তিনি এখানে একটা এজেন্ডা নিয়ে এসেছেন। যে আমি একটা গ্রুপকে শেষ করব, মানুষকে আমি লোক দেখাবো যে আমি খুব ভালো কাজ করছি, আমি সৎ পথে আছি, ন্যায়ের পথে আছি। আর ওদিকে অন্য যে মাফিয়া গ্রুপগুলো আছে ওদের সাথে আমি আঁতাত করব। যেই লোক সৎ, যেই লোক ভালো, যেই লোক ইমানদার, সে এস আলমকেও যেভাবে গালি মারবে, বসুন্ধরাকেও একইভাবে গালি মারবে। সবগুলো আওয়ামী লীগের দোসরকে একই তালে গালি মারবে। কিন্তু এই গভর্নরকে আপনি খেয়াল করে দেখুন। এর যত ব্যক্তিগত বিদ্বেষ, আক্রোশ ওই এক এস আলমের বিরুদ্ধে। বাকি কারো বিরুদ্ধে কিন্তু সে কোনো কথা বলবে না, অ্যাকশনে যাবে না। এতে কি প্রমাণিত হয় যে সে কত বড় একটা এজেন্ডা নিয়ে এসেছে। যে সে বাটপাড়ির একটা মানে চূড়ান্ত লেভেলের বাটপার। যে সে এখন ওই একটা গ্রুপকে দেখিয়ে লোক দেখানো নিজের ভালো মানসিকতা জাহির করে বাকি গ্রুপগুলোর সাথে কিন্তু সে আঁতাত করছে, ম্যানেজ করছে। তার নিজের পরিবারের সদস্য আমিনুল নামে একজন তার পরিবারের একজন সদস্য আছে। তাকে দিয়ে সে তার ক্যাশিয়ার বানিয়েছে। তাকে দিয়ে সে টাকা পয়সা লুটপাট করছে। আমার এই রিপোর্টে আমি এগুলো নিয়ে বিস্তারিত দেখিয়েছি। তো এগুলো আমি আর নতুন আচ্ছা, করে আমি বলব না। এখানে একটু বলতে চাই আপনাকে যে আপনি এখানে দুজনের কে সম্পর্কে বলেছেন। আমাদের এটা একটু যদি আপনি বলেন, ইনি আমাদের কাছে যে তথ্য আছে, ইনারা আবার কি বলে আমাদের উপরে একটু অসন্তুষ্ট এবং সাংঘাতিক আমাদেরকে ধ্বংস করার জন্য আমাদের হ্যাঁ, মানে ওই প্ল্যাটফর্ম সাইবার হামলাকারী দিয়ে আমাদের চ্যানেলের বিরুদ্ধে রিপোর্ট সাইবার করাচ্ছে। হামলাকারীদের সাথে যোগাযোগ তারা করেছে এবং আমাদেরকে ধ্বংস করার জন্য। এখন প্রশ্ন হচ্ছে, আমরা এই জিনিসটাকে একটু আপনি আবারও বলবেন কিনা যে এই 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 ৬ মাসে ৫ মাসে আমাদের এই ফেসবুক পেজ আমরা রিকভারি করেছি, আবার খেয়ে ফেলা হয়েছে, আবার রিকভারি করেছি, আবার খাওয়া হয়েছে ৫ বার। ঠিক আছে? এবং আমাদের ইউটিউব চ্যানেলের অবস্থা করুন। রিপোর্টে হয়রান, এই সব এই চোর বাটপাট লুটেরাদের রিপোর্টের কারণে, বসুন্ধরার রিপোর্টের কারণে, এদের রিপোর্টের কারণে। এগুলো তো আমাদের মানে দৈনন্দিন আমরা এটা ফেস করছি। এ ব্যাপারে যদি একটু বলেন, এই দুই বাটপাট সম্পর্কে যদি আরেকটু এলাবোরেটলি বলেন। হ্যাঁ, এখানে ওই যে বাটপারটার ছবি আপনি দেখালেন, সে হচ্ছে কেএস ফিল্মস নামের একটা প্রতিষ্ঠান আছে। বিনোদন জগতের মানুষ সে। ওই বিনোদন জগতের মানুষ হিসেবে এর নাম হচ্ছে কামরুজ্জামান সুমন। তো সে এই কেএস ফিল্মস এর মানুষ। সে গিয়ে গভর্নরের সাথে ৫ই আগস্টের পরে সে কয়েকবার দেখা করেছে। তারপর গভর্নরকে সে বলল যে, "আমি আপনার ক্যাশিয়ার বা আপনার দুর্বৃত্ত সিন্ডিকেটের অংশীদার হতে চাই।" তো গভর্নর তাকে অংশীদার বানিয়ে দিল। তো এরপর সে যেটা করল আরকি যে আপনার এই যে পেমেন্ট গেটওয়েতে বিভিন্ন প্রতিষ্ঠানের আওয়ামী লীগের আমলে অনেক টাকা পয়সা আটকিয়েছিল। তো এখানে আজমত গ্রুপেরও বেশ কিছু টাকা আটকিয়েছিল। প্রায় ১৬৭ কোটি টাকার মতো আটকিয়েছিল। তো সে তখন গভর্নরকে দিয়ে বলে এই আজমত গ্রুপের মালিকের সাথে একটা নেগোসিয়েশন করে এবং করে বেশ কিছু টাকা নিয়ে বলছে যে, "আপনার এই অ্যাকাউন্ট আমি খুলে দিব।" তো এটা একটা বিশাল বড় ধান্দা। এরকম আজমত গ্রুপের এই আজমত মানে এই একজনের নাম আমি জানতে পেরেছি। এছাড়া যে আরো কত লোকের কত অ্যাকাউন্ট খুলে দেওয়ার নাম করে কত টাকা যে এই বাটপারটা হাতিয়ে নিয়েছে তার কিন্তু মানে ভুরি এরকম উদাহরণ আছে যেগুলোর হয়তো তথ্য আমাদের কাছে ওভাবে আসেনি। এই একটা এসেছে, একটাই আমি আমার রিপোর্টে উল্লেখ করেছি। তো এখন মূলত এই গভর্নর বা এই সিন্ডিকেটটা, এই চক্রটা এরা মিলে কিন্তু বাংলাদেশ ব্যাংকটাকে এখন লুটপাট করে খাচ্ছে। এবং এই লুটপাট যে তারা করছে এগুলো আমি চোখে আঙ্গুল দিয়ে আমার রিপোর্টে দেখিয়ে দিলাম। এখন সরকারের কর্তা ব্যক্তিরা যদি এগুলো নিয়ে যদি ব্যবস্থা না নেয়, তাহলে আসলে আমাদের এই রিপোর্ট করে আসলে লাভ কি দিন শেষে?